আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাই অ্যাসিড বি ইউটিউব চ্যানেলে। আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর ইয়াসমিন আক্তার, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল কলেজ। আপনাদের সবসময় আমরা আপডেট করে থাকি হরমোনজনিত রোগ নিয়ে, ডায়াবেটিস নিয়ে। আমাদের সঙ্গে আজকে আছেন কথা বলার জন্য অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর এমডি আনোয়ার হোসেন স্যার। তিনি বিভাগীয় প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আমরা তার সঙ্গে কথা বলবো থাইরয়েড গ্ল্যান্ডের যদি বড় হয়ে যায় তাহলে কি কি করণীয় এই বিষয় নিয়ে। আসুন জেনে নেই স্যারের কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমরা যখন গলার সামনে যখন দেখা যায় যে একটু ফুলে যাচ্ছে, যে পেশেন্ট সে হয়তো বুঝতে পারে না যে তার গলাটা ফুলে গেছে। তার যারা আত্মীয় স্বজন আছে তারা হঠাৎ করে নোটিস করে যে এই তোর গলাটা ফুলে গেছে, তখন চমকে ওঠে, ভয় পেয়ে যায় যে আমার না জানি কি সিরিয়াস কিছু হয়ে গেছে, টিউমার হয়ে গেছে কিনা, অপারেশন করতে হবে কিনা, একটু পাজেল হয়ে যায়। আসলে গলা ফুলার রোগের জন্য পাজেল হওয়ার তেমন কিছুই নাই। যে গলা ফুলার মানে সর্বোচ্চ কারণ, বেশিরভাগ কারণ হচ্ছে যে এটা টিউমার বা ক্যান্সার আমরা যে ভয় পাই এটা খুবই মিনিমাম। অন্যান্য কারণে গলা ফুলাটা বেশি হয়, যে এর মধ্যে প্রধানত হচ্ছে কিছু গলা ফুলার কারণ হচ্ছে যে তাদের হরমোন তৈরিটা কমে যায়, যেটাকে আমরা হাইপোথাইরয়েড বলি। আবার কারো দেখা যায় যে গলা ফুলাটার কারণ হচ্ছে যে হরমোন সিক্রেশনটা বেড়ে যায়, যেটাকে আমরা হাইপার থাইরয়েড বলি। আবার কিছু কারণ আছে যে হরমোন ঠিক থাকে কিন্তু গলাটা শুধু ফুলে গেছে, সেটা হচ্ছে ইউথাইরয়েড বা সিম্পল থাইরয়েড। এটাতে ভয় পাওয়ার তেমন কিছুই নাই। আর খুবই অল্প সংখ্যক রোগী যাদের গলা ফুলার কারণ হচ্ছে টিউমার। টিউমারের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বিনাইন টিউমার, যেটাকে আমরা বলি নীরব, এটা ক্ষতিকর না। আর কিছু আছে হচ্ছে ম্যালিগন্যান্ট ক্যান্সার, ম্যালিগন্যান্ট ডিজিজ বা টিউমার বা ক্যান্সার, যেটাকে আমরা ভয় পাই। সেটা হচ্ছে গলা ফুলার কারণের মধ্যে যে ১০০ ভাগের ১ ভাগের চেয়ে কম কারণ টিউমারের কারণে হয়ে থাকে। ধন্যবাদ। খুবই সুন্দর কথা বলেছেন স্যার। আসলে অনেক কারণেই যেহেতু গলা ফুলে থাকে, কিন্তু আমি যখনই দেখলাম যে আমার গলাটা ফুলে গেছে, তাহলে আমার কি করা উচিত? ১ম এ কার শরণাপন্ন হওয়া উচিত? খুব ভালো কথা বলছেন যে আমরা গলা ফুলে গেলে আমরা মনে করি যে গলা ফুলে গেছে, গলার ডাক্তারের কাছে যাব, যে নাক কান গলা ডাক্তারের কাছে আমরা যেয়ে থাকি। যেটা অবশ্যই ঠিক আছে। আবার কেউ অন্য ডাক্তার, মেডিসিনের ডাক্তার বা অন্য কোনো ডাক্তার দেখায় ফেলে। কিন্তু স সবচেয়ে ভালো হয় আপনি গলা ফুলার কারণে ১ম এ যদি একজন হরমোন ডাক্তারের কাছে যান, উনি আপনার গলার ফুলারটার কারণ দেখবে, ক্লিনিক্যালি দেখবে, কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে। তারপরে আপনার যে রোগটা এটা সঠিকভাবে নির্ণয় করবে এবং বেশিরভাগ ক্ষেত্রে উনি এই রোগের চিকিৎসা দিয়ে থাকবেন। যদি আপনার হাইপোথাইরয়েড হয়, হাইপার থাইরয়েড হয় বা সিম্পল থাইরয়েড হয়, এটা চিকিৎসা দেওয়ার জন্য উনি যথেষ্ট। আর এর আগেও আমরা বলেছিলাম যে ১ ভাগ রোগ, ১ ভাগের চেয়েও কম রোগ যেটা টিউমারের জন্য হয়, সেই ক্ষেত্রে হয়তো উনি নাক কান গলা বিশেষজ্ঞের সাথে আ আপনাকে রেফার করবে পরবর্তী চিকিৎসার জন্য। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে থাইরয়েডের গলা ফুলে গেলেই যে অপারেশন, এটা খুবই নেগলিজেবল অ্যামাউন্ট, খুবই কম সংখ্যক রোগীর করতে হয়। আচ্ছা, আমি হয়তোবা পেলাম যে গলা ফোলা আছে, আপনার হরমোন বিশেষজ্ঞ দেখলো। কিন্তু আমি আসলে কি করে বুঝতে পারি বা জানতে পারি, বা ডক্টর কিভাবে আমাকে ইনফর্ম করবেন সত্যি আমি ক্যান্সার আছে কি নেই? কি কি টেস্ট করলে আমাকে হেল্পফুল হবে? হ্যাঁ, গলা ফুলে গেলে ১ম এ যে তার ফাংশনাল স্ট্যাটাস, যে তার এই হরমোনটা স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে, বেশি তৈরি হচ্ছে, কম তৈরি হচ্ছে, সেইজন্য থাইরয়েড ফাংশন টেস্ট করতে দিবেন। এরপরে হচ্ছে যে উনি একটা আল্ট্রাসোনোগ্রাম করতে দিতে পারেন। এরপরে হচ্ছে থাইরয়েড স্ক্যান, কোনো ক্ষেত্রে থাইরয়েড স্ক্যান করতে হয়। যদি দেখা যায় যে থাইরয়েড স্ক্যান করে যদি দেখা যায় যে তার নোডিউলটা হচ্ছে সাসপিশিয়াস, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে উনি প্যাথোলজিস্টের কাছে পাঠাবেন। সেখান থেকে কিছু রস নিয়ে, যেটাকে আমরা এফএনএসি বলি, যে রস নিয়ে কিছু পরীক্ষা করে এরপরে উনি রিপোর্ট দিবেন। এরপরেও দেখা যায় যে এই রিপোর্টের প্রায় হচ্ছে ৯৫ ভাগ, যেটা আমরা সিম্পল বলি, সেটা ৯৫ ভাগই সিম্পল থাকে, বিনাইন টিউমার থাকে, যেটার অপারেশনের কোনো প্রয়োজন নেই। এর ৫% কাজ যেটা মেলিগন্যান্ট বা ক্যান্সার হইতে পারে, যেটার জন্য আমাদের অপারেশন বা অন্যান্য চিকিৎসা লাগতে পারে। ধন্যবাদ। খুব সুন্দর করে বলেছেন। কিন্তু মাঝে, মাঝে যেটা হয়, যেটা বললেন 95%, ওই 95% মানুষের মধ্যে মনের মধ্যে তো বাসা বাঁধে। কি করব আমি এই নডিউল নিয়ে? ভবিষ্যতে আমার আসলে কি, কি পরিণতি হতে পারে? কিংবা কখন আর ডক্টরের কাছে যেতে হবে কিনা, বা অন্য কোনো উপায় আছে কিনা চিকিৎসার? আ খুব ভালো কোয়েশ্চেন করেছেন। এটা আমরা অ্যাজ এ এন্ডোক্রাইনোলজিস্ট, হরমোন বিশেষজ্ঞ হিসাবে এটা আমরা সবসময় এই সমস্ত রোগের সম্মুখীন হই যে একজন রোগী যখন থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায়, যখন বিভিন্ন ডাক্তারের কাছে শরণাপন্ন হয়, এক ডাক্তার এক একভাবে তাদেরকে সাজেস্ট করে। কেউ বলে অপারেশন করতে হবে, কেউ বলে রেখে দিতে হবে।
এরকম রোগী পাজল হয়ে যায়। দেখা যায় যে রোগীটা ডিসিশন নিতে সাহস পায় না। দেখা যায় যে ডোর টু ডোর ঘুরতে থাকে। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি আপনি এন্ডোক্রাইনোলজিস্টের শরণাপন্ন হন, উনি আপনাকে যেভাবে গাইড করবে, উনি আপনাকে সঠিক গাইডলাইন করবে। যদি অপারেশন করতে হয় সেটা আপনাকে আহ, একদম ক্লিন কাট বলে দিতে পারবে যেটা অপারেশন লাগবে। আর উনি আপনাকে ডিসিশন দিতে পারবে যেটা অপারেশন না করলে এটা আপনার সারা জীবন থাকলে কোনো ক্ষতি নেই। এটা আপনাকে টাইম টু টাইম ফলো আপ করে দেখলেই হবে, যে এটার জন্য পাজল হওয়ার দরকার নাই, ডোর টু ডোর যাওয়ারও দরকার নাই, আর হচ্ছে যে সার্জারি করে আহ, সর্বনাশ করারও দরকার নেই। না, ধন্যবাদ। আপনি একটা সুন্দর কথা বলেছেন, সার্জারি করে সর্বনাশ করার দরকার নেই। অনেক সময় পেশেন্টরা মনে করে আমি যদি এত ঝামেলা হচ্ছে সার্জারি করে ফেললাম, এই মনে হয় আমাকে তাহলে আর ওষুধ খেতে হবে না। কথাটা আসলে কতটুকু সত্য? এটা তো হচ্ছে যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অর্গান। যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন তৈরি হয়, এই হরমোনের মাধ্যমে আমরা যে খাবারগুলো গ্রহণ করি, সেটা মেটাবোলাইজড হয়, সেখান থেকে শক্তি প্রদর্শন শক্তি শক্তি উৎপন্ন হয়। এর কারণে আমরা আমাদের সুস্থতা থাকতে পারি। এখন যদি আমি থাইরয়েড গ্ল্যান্ডে যদি আমরা কেটে ফেলি, তাহলে তো আমরা থাইরয়েড হরমোনই পাবো না। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা থাইরয়েড হরমোনের অভাবজনিত রোগে ভুগবো। অবশ্যই আমাদের থাইরয়েডের হরমোন সারা জীবনই খেতে হবে। আর সাথে হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশনের সবচেয়ে যে ভয়টা আমরা পাই, যে হরমোন বিশেষজ্ঞ হিসাবে, যে থাইরয়েড গ্ল্যান্ডের সাথে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, যেটা বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা এত ছোট, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ইয়ের মধ্যে থাকে, ডুবানো অবস্থায় থাকে, ওর ভিতরে থাকে। অপারেশন করতে যে অনেক সময় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কেটে ফেলা হয়, যার কারণে প্যাশেন্টের সাফারিংসটা আরও অনেক বেড়ে যায়। সেই জন্য আমরা অপ্রয়োজনীয় সার্জারি আমরা কখনোই করতে যাব না, এই রিস্কটা আমরা নিতে যাব না। ধন্যবাদ স্যার, আপনার অনেক সুন্দর সুন্দর তথ্য দিলেন আমাদেরকে। অর্থাৎ আমরা যদি একটু সামারি করি, তার মানে আপনার এন্ডোক্রাইনোলজিস্টই ডিসিশন নিবে গলা ফোলার পরে আসলে আপনাকে ট্রিটমেন্টটাকে ওষুধ দিয়ে করতে হবে কিংবা আপনাকে সার্জারি করার প্রয়োজন হয়। যদি প্রয়োজনই হয় তাহলে অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্ট আপনাকে নিয়ে বসে থাকবেন না, আপনাকে সেই অনুযায়ী রেফার করা হবে সার্জারির জন্য। এবং পরবর্তী চিকিৎসাটি কোথায় করতে হবে, কিভাবে এন্ডোক্রাইনোলজিস্টের সঙ্গে লেগে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে আমাদের আজকের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে শোনার জন্য। এবং আবারও বলে দিচ্ছি, আমাদের সম্পর্কে জানতে চাইলে, আপডেট জানতে চাইলে এবং সত্যতা জানতে চাইলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।